কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আগের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের উপাদান দেখিয়েছিলাম। সালোক সংশ্লেষের উপাদানগুলি কি কি? প্রধান উপাদান, সহায়ক উপাদান। প্রধান উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। সহায়ক উপাদান এডিপি, তাই না? এনএডিপি, আরইউবিপি, এটিপি, এনএডিপিএইচ, এগুলো। এবার আমরা আজকের পর্যায়ে আলোচনা করব সালোক সংশ্লেষ প্রক্রিয়া। যে সালোক সংশ্লেষ একটা জটিল প্রক্রিয়া, তাই না? এই প্রক্রিয়া দুটো পর্যায়ে বিভক্ত। একটা হলো আলোক নির্ভর দশা, আর একটা হলো কি আলোক নিরপেক্ষ দশা। তাহলে আমরা সালোক সংশ্লেষকে যদি ক্লাসিফাই করি, সালোক সংশ্লেষকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। একটা হলো আলোক নির্ভর দশা, একটা পর্যায়ের নাম হলো আলোক নির্ভর দশা। নির্ভর দশা। আরেকটা পর্যায়ের নাম হলো আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা। ব্ল্যাকম্যান বলে একজন বিজ্ঞানী 1905 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এই আলোচনা করেছিলেন। তার জন্য যে অন্ধকার দশাটা সেটাকে ব্ল্যাকম্যান রিঅ্যাকশন বলা হয়। 1905 খ্রিস্টাব্দে ব্ল্যাকম্যান বলে একজন বিজ্ঞানী, ব্ল্যাকম্যান, BLACKMAN, 1905 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো দশায় ভাগ করেছিলেন। একটা আলোক নির্ভর দশা বা আলোক দশা, মানে এই দশাতে আলোর প্রয়োজন হয়। আর আরেকটা হলো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। অন্ধকার দশায় আলোর প্রয়োজন হয় না। অন্ধকার দশা মানে এই নয় যে এটা আলোর অনুপস্থিতিতে ঘটে, অর্থাৎ অন্ধকারে ঘটে, তা নয় কিন্তু, মানে আলোর দরকার হয় না, সেই কারণে আলোক নিরপেক্ষ দশা। আমরা জেনেছিলাম যে আলোক দশাতে কি হয়, জল জারিত হয়ে কি করে, অক্সিজেন উৎপন্ন করে, তাই না? আলোক দশায় প্রধান ঘটনা হলো কি, জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। আর এই দশাটা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। সরি, একটা ফোন এসে যাওয়াতে একটু ডিস্টারবেন্স হলো। তো আলোক দশাটায় কি হয়, জল জারিত হয়ে অক্সিজেন প্রস্তুত করে। আর এই দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। এই দশার প্রধান উপাদানগুলি হলো কি, তাহলে আমরা আলোক দশায় চলে আসি। আলোক দশার প্রধান ঘটনা কি, আমরা আগের দিন বলেছিলাম সালোক সংশ্লেষ একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন প্রস্তুত করে আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। সেই কারণে এটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়, তাই না? জারণ প্রক্রিয়াটিতে আলোর প্রয়োজন হয়, সেই কারণে এটাকে আমরা কি বলি, আলোক নির্ভর দশা। আর বিজারণ প্রক্রিয়া আলোর প্রয়োজন হয় না, সেই কারণে এটাকে আমরা কি বলি, আলোক নিরপেক্ষ দশা। কেননা এখানে আমরা এই যে আগের দিন দেখিয়েছিলাম যে 6CO2 প্লাস 12H2O, সূর্যালোক বাই ক্লোরোফিল, C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এখানে আমরা দেখেছি জলের জারণ ঘটে অক্সিজেন উৎপন্ন করছে, তাই না? তাহলে এটা হলো জারণ, জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করছে, তার জন্য এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, জারণ প্রক্রিয়া। আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি উৎপন্ন হচ্ছে, শর্করা প্রস্তুত করছে, সেই কারণে এটাকে আমরা কি বলছি, বিজারণ প্রক্রিয়া। বুঝতে পারলে তো? তো এই জারণ প্রক্রিয়া মানেই আলোক দশা। তো এবার আমরা একে একে আলোক দশায় আসবো, এটা আমি মিটিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে আলোক দশার স্থান কোন জায়গাটায় ঘটে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল। ঠিক আছে, বোঝা গেল? আর উপাদানগুলির মধ্যে প্রধান উপাদান হলো সূর্যালোক, সানলাইট বা সূর্যালোক, ক্লোরোফিল, জল। এই তিনটি হলো প্রধান উপাদান। সূর্যালোক, ক্লোরোফিল, জল প্রধান।
আর সহায়ক উপাদান হলো এডিপি আর হলো এনএডিপি, এই দুটো হলো সাহায্যকারী। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এইবার আমরা দেখাবো আলুর দশায় কি কি ঘটনা ঘটে, সেগুলো কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে। তাহলে আলুর দশার ঘটনাগুলি কি কি দেখে নাও আগে। 1 নম্বর হলো সৌরশক্তি আবদ্ধকরণ। সৌরশক্তির আবদ্ধকরণ। 2 নম্বর হলো ক্লোরোফিলের সক্রিয়তা। 3 নম্বর হলো ফটোলাইসিস। 4 নম্বর হলো ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। 4 নম্বর হলো এনএডিপি এর বিজারণ। ঠিক আছে। 5 নম্বর হলো অক্সিজেন নির্গমন। আর 6 নম্বর হলো ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। দেখো এবার একে একে আমরা আলোচনা করব। প্রথমে হলো সৌরশক্তি আবদ্ধকরণ। আমরা জানি জীবজগতে একমাত্র সবুজ উদ্ভিদই সৌরশক্তি আবদ্ধ করতে পারে, তার কারণ সবুজ উদ্ভিদ কোষে ক্লোরোফিল নামক একটা সবুজ রঞ্জক পদার্থ বর্তমান থাকে, সেই ক্লোরোফিলের সহায়তায় তারা সৌরশক্তি আবদ্ধ করে। প্রথমে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সক্রিয়তায় সেই সৌরশক্তিকে আবদ্ধ করে এটিপি অণুর মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা করে। একমাত্র এটিপির মধ্যেই শক্তি আবদ্ধ করতে পারে, সেই কারণে এটিপিকে আমরা কি বলি? এনার্জি কারেন্সি। কি বলি? এনার্জি কারেন্সি। পরবর্তীকালে ওই এটিপির মধ্যে আবদ্ধ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং পরের ধাপে সেই রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ হয় এবং শ্বসনকালে সেই খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি জারিত হয়ে তাপশক্তি এবং গতিশক্তি রূপে মুক্ত হয়। বোঝা গেল তো? তাহলে একমাত্র সবুজ উদ্ভিদে সৌরশক্তি আবদ্ধকরণে সক্ষম, তার কারণ সবুজ উদ্ভিদের পাতা বা সবুজ উদ্ভিদের সবুজ অঙ্গের ভেতরে ক্লোরোপ্লাস্ট নামক একটা কোষাঙ্গাণু থাকে। সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে। সেই ক্লোরোফিল রঞ্জক পদার্থের সাহায্যে তারা সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ রাখে। পরবর্তী ক্ষেত্রে সে রাসায়নিক শক্তি কি বলবো খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ হয় এবং শ্বসনকালে সেই খাদ্য মধ্যে স্থৈতিক শক্তি জারিত হয়ে তাপশক্তি ও গতিশক্তির উপর মুক্ত হয়। আমরা যে শক্তি দরকার হয় সেই শক্তিটা আলটিমেটলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি। বুঝতে পারলে তো? তাহলে এটা আমরা দেখছি। এবং সৌরশক্তি কি বলবো সৌরশক্তি আবদ্ধকরণে দুটো রঞ্জকতন্ত্র কাজ করে। বুঝতে পারলে তো? দুটো রঞ্জকতন্ত্র, যেটাকে আমরা কি বলি? পিগমেন্ট সিস্টেম। একটা প্রধান রঞ্জকতন্ত্র, একটা সহায়ক রঞ্জকতন্ত্র। প্রধান রঞ্জকতন্ত্রের নাম হলো কি? PS1। আর সহায়ক রঞ্জকতন্ত্রের নাম কি? PS2। বোঝা গেল তো? তাহলে পরের কোশ্চেন হলো ক্লোরোফিলের সক্রিয়তা। দেখো ক্লোরোফিল কোথায় থাকে? থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড চাকতি, সেই থাইলাকয়েড চাকতির ভেতরে কি থাকে? কোয়ান্ট্রোজোম। আর সেই কোয়ান্ট্রোজোমের মধ্যে ক্লোরোফিল থাকে। প্রথম অবস্থায় কিন্তু ক্লোরোফিল সক্রিয় থাকে না। কোয়ান্ট্রোজোম সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা শোষণ করে নিষ্ক্রিয় ক্লোরোফিলকে সক্রিয় করে। তখন ক্লোরোফিল সক্রিয় হয় এবং তার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার সময় শক্তি উৎপন্ন করে। বুঝতে পারে তো? আর এই ক্লোরোফিলের সক্রিয়তার ক্ষেত্রে দুটো রঞ্জকতন্ত্র কাজ করে। একটা হলো PS1 রঞ্জকতন্ত্র আর একটা হলো PS2 রঞ্জকতন্ত্র। PS1টা হলো প্রধান রঞ্জকতন্ত্র, যেটা থাইলাকয়েড চাকতির বাইরের দিকে অবস্থান করে। আর PS2টা হলো সহায়ক রঞ্জকতন্ত্র, যেটা কিন্তু থাইলাকয়েড চাকতির ভেতরের দিকে অবস্থান করে। PS1 এর ক্ষেত্রে প্রধান রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল A, আর PS2 এর ক্ষেত্রে প্রধান রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল B, এছাড়া C, D, E, এছাড়া ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো বর্তমান থাকে। এখন PS1 যে রঞ্জকতন্ত্র, তার বিক্রিয়া কেন্দ্রে P700 নামক রঞ্জক পদার্থ বর্তমান থাকে। যে PS1 দেখো, এটা যদি আমরা PS1 করি, তার বিক্রিয়া কেন্দ্রে P700 নামক রঞ্জক পদার্থ থাকে। এখানে প্রধান রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল A। বুঝতে পারলে তো? এবং এটা 700 nm আলোক তরঙ্গ দ্বারা শোষিত হয়।
700 ন্যানোমিটার আলোক তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে সক্ষম। আর দ্বিতীয় রঞ্জক তন্ত্রটা হলো কি PS2 এর বিক্রিয়া কেন্দ্রে P680 মানে রঞ্জক পদার্থ বর্তমান থাকে এবং এখানে ক্লোরোফিল বি থাকে, সি থাকে, ডি থাকে, ই থাকে, আর থাকে ক্যারোটিন জ্যান্থোফিল। এবং এই যে PS1 এর সঙ্গে PS2 পার্থক্য বলে ছবি দেখে আমরা বলতে পারবো, ঠিক আছে? তাহলে PS1 এ প্রায় 300টি ক্লোরোফিলেরও বর্তমান থাকে। PS1 এর ভিতরে প্রায় 300টি ক্লোরোফিলেরও বর্তমান থাকে। এখানে প্রধান রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল এ, এটা থাইলাকয়েড চাকতির বাইরের দিকে অবস্থান করে। এটার বিক্রিয়া কেন্দ্রে P700 রঞ্জক পদার্থ বর্তমান থাকে এবং এটা 700 ন্যানোমিটার আলোক তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে সক্ষম। আর এর ভেতরে 100টি ক্লোরোফিল বর্তমান থাকে। এখানে প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল বি, এছাড়া সি, ডি, ই থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে। আর এটা 680 nm আলোক তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে সক্ষম। বুঝে গেল? এরপরে চলে আসছি ফটোলাইসিস। এই যে ক্লোরোফিল সক্রিয় হলো, সেই সক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে জলকে ভেঙে দিয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করে। আবার বলছি, ক্লোরোফিল যে সক্রিয় হলো, সেই সক্রিয় ক্লোরোফিল এবার কি করে, সূর্যালোকের উপস্থিতিতে জলকে ভেঙে দিয়ে কি করে, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে জলের এই যে আয়নীকরণের ঘটনা, এটাকে আমরা কি বলি, ফটোলাইসিস। বিজ্ঞানী রবিন হিল 1940 খ্রিস্টাব্দে এই বিক্রিয়াটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তার জন্য তার নাম অনুসারে এটাকে আমরা কি বলি, হিল বিক্রিয়া। তার আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন উৎস কিন্তু কার্বন ডাই অক্সাইড। কিন্তু রবিন হিল সেই ধারণা ভেঙে দেন। তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন উৎস কিন্তু কার্বন ডাই অক্সাইড না, সেই অক্সিজেন উৎস হলো জল। অর্থাৎ জলটা ভেঙে গিয়ে অক্সিজেনটা পাওয়া যায়। তাহলে রিয়াকশনটা কীরকম হবে, H2O আমি 2 দিলাম, তাই না, সূর্যালোক আর ক্লোরোফিল, তাহলে 2H প্লাস প্লাস 2OH মাইনাস, দেখো হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নে পরিণত হলো। এই ঘটনাটাকেই আমরা কি বলি, ফটোলাইসিস। তাহলে সক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে জলকে ভেঙে দিয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করে। মানে সূর্যালোকের উপস্থিতিতে জলের এই আয়নে ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি, ফটোলাইসিস। বেশ, হয়ে গেল। এরপর হলো NADP বিজারণ। এই যে পাতার কোষে একটা যৌগ থাকে, তার নাম হলো NADP। দেখো NADP বিজারণে কি হয়, পাতার কোষে একটা যৌগ থাকে, তার নাম হলো NADP প্লাস। এটা ওই ফটোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যাওয়া হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়, প্লাস এর সঙ্গে দুটো ইলেকট্রন অ্যাড হয়, দিয়ে তৈরি করে কি, NADP বিজারণ। আমরা জানি হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি, বিজারণ ঘটা, দিয়ে তৈরি হয় NADP প্লাস প্লাস NADPH প্লাস H পজিটিভ। এই যৌগটা তৈরি হয়। যেহেতু হাইড্রোজেন অ্যাড হলো, সেই কারণে এই বিজারণ ঘটলো। তাহলে পাতার কোষে অবস্থিত যৌগ NADP পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফটোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যাওয়া দুটো হাইড্রোজেন আয়ন এবং দুটো ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে NADPH প্লাস H পজিটিভ গঠন করে, অর্থাৎ NADPর বিজারণ ঘটে। মানে এই যে হলো না, এইগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোক দশায়, অন্ধক দশায় এগুলো কাজ করবে, বুঝতে পারলে তো? পরের ধাপে কি হয়, অক্সিজেন নির্গমন। দেখো হাইড্রোজেন আয়ন থেকে যদি তাই একটা জিনিস বলে দিচ্ছি, NADP প্লাস প্লাস 2H পজিটিভ প্লাস 2E নেগেটিভ দিয়ে তৈরি হয় NADPH প্লাস H পজিটিভ। এখানে একটা এনজাইম কাজ করে, উৎসেচক। সেই উৎসেচকটার নাম হলো কি, ফেরিডক্সিন NADP রিডাকটেজ এনজাইম। কি বললাম, ফেরিডক্সিন NADP রিডাকটেজ এনজাইম, বুঝতে পারলে তো? আর এই যে NADP কে তার জন্য, এই NADP কে তার জন্য কি বলা হয়, হিল বিকারক বলা হয়, বা হিল রিয়েজেন্ট, প্রাকৃতিক। যেহেতু এই বিক্রিয়ায় NADPটা বিকারক হিসেবে কাজ করছে, বুঝতে পারলে তো? ঠিক আছে। পরের ধাপ হলো অক্সিজেন নির্গমন। এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো, দেখো এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো, এই হাইড্রোজেন আয়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, কোনো আয়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে মূলক প্রস্তুত হয়, হাইড্রোজেন মূলক। আর 4 অণু হাইড্রোজেন মূলক যুক্ত হয়ে তৈরি হয় 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। এই অক্সিজেনটা পাতার পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। কি বললাম, হাইড্রোজেন আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে হাইড্রোজেন মূলক গঠিত হয়, 4 অণু হাইড্রোজেন মূলক থেকে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। সেই অক্সিজেনটা কোন দিক দিয়ে বেরিয়ে যায়, পাতার পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়।
কি বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে এর থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হলো সেই অক্সিজেন উৎস কি কার্বন ডাই অক্সাইড না জল? অবশ্যই জল, কারণ জল ভেঙে তুলে পেলাম। ঠিক আছে, পরের ধাপে কি ফটোফসফোরাইলেশন, এটা হলো মেন ঘটনা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান ঘটনাই হলো ফটোফসফোরাইলেশন, যে আলোক দশায় উচ্চ শক্তি সম্পন্ন মানে কি বলবো আলোক দশায় উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার সময় অতিরিক্ত কিছু শক্তি ত্যাগ করে। সেই শক্তির সাহায্যে পাতার কোষে অবস্থিত এডিপি যৌগ অজিল ফসফেট পিআই এর সাথে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ এটিপি গঠন করে, তাই না? যে আলোক দশায় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার সময় কিছু অতিরিক্ত শক্তি ত্যাগ করে, সেই শক্তির সাহায্যেই পাতার কোষে অবস্থিত যৌগ এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট অজিল ফসফেট পিআই এর সাথে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ এটিপি গঠন করে। আলোকের উপস্থিতিতে এই যে এটিপি তৈরির ঘটনা, এটাকে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন। তার কারণ ফটো মানে আলো আর ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির ঘটনা। যেহেতু এটিপিটা আলোর উপস্থিতিতে তৈরি হচ্ছে, তার জন্য এটাকে কি বলছি আমরা? ফটোফসফোরাইলেশন। আর্নন বলে একজন বিজ্ঞানী এই ফটোফসফোরাইলেশনকে আবার দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা চক্রাকার ফটোফসফোরাইলেশন আর একটা কি অচক্রাকার ফটোফসফোরাইলেশন। বুঝতে পারলে তো? তাহলে এটার আবার দুটো ভাগ, একটা হলো চক্রাকার, আর একটা হলো অচক্রাকার। এই চক্রাকারে কি হয়, অর্থাৎ সালোক সংশ্লেষে আলোক দশার যে পর্যায়ে PS1 থেকে নির্গত ইলেকট্রনটা নির্গত হয়ে বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর আবার PS1 এর ক্লোরোফিলে ফেরত আসে। তাহলে আমি একটা জায়গা থেকে যাত্রা শুরু করলাম, কিছুক্ষণ পরে যদি আমি সেই জায়গাতে এবার ফেরত আসি, তাহলে একটা সাইকেল বা চক্র কমপ্লিট হবে, তাই না? তাহলে চক্রাকারে কি হয়? PS1 থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর পুনরায় PS1 এর ক্লোরোফিলে ফিরে আসে এবং উক্ত পথে এটিপি প্রস্তুত করে। এটাকে আমরা কি বলি? চক্রাকার ফটোফসফোরাইলেশন। আর অচক্রাকারে কি হয়? PS2 থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর PS1 এর ক্লোরোফিলে ফিরে আসে, অর্থাৎ উৎস স্তরে ফেরত যায় না, তার জন্য কোনো চক্র তৈরি হচ্ছে না। এটাকে আমরা কি বলি? অচক্রাকার ফটোফসফোরাইলেশন। বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে এইটাকে হলো চক্রাকার আর অচক্রাকার। এইবার আমি পুরো চিত্রটা, তাহলে আমরা 6টা জিনিস পেলাম: সৌরশক্তি আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়তা, ফটোলাইসিস, এনএডিপি বিজারণ, অক্সিজেন নির্গমন, আর একটা হলো ফটোফসফোরাইলেশন। এবার এইটাকে আমরা একটা চিত্রের সাহায্যে তুলে ধরছি, তাহলে আমরা পুরো জিনিসটাই পেয়ে যাবো। দেখো ছবিটা আমি দেখাচ্ছি। দেখো এটা হলো PS1, এখানে কি P700 থাকে, এটা হলো কি PS2, এখানে হলো P680 থাকে। তো PS1 থেকে ইলেকট্রন নির্গত হয়ে প্রথমে একটা অজ্ঞাত বক X এ আসছে, এখান থেকে কোথায় যাচ্ছে? অজ্ঞাত বক X থেকে কোথায় যাচ্ছে? ফেরিডক্সিনে আসছে, এটার নাম হলো ইলেকট্রন বাহক ফেরিডক্সিন। এখান থেকে সাইটোক্রোম B563 দ্বারা বাহিত হচ্ছে, তারপরে প্লাস্টোসায়ানিনে আসছে, তারপরে সাইটোক্রোম F দ্বারা বাহিত হয়ে পুনরায় আবার PS1 এ আসছে। দেখো এইখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এগুলো ইলেকট্রন, এবং ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হয়ে আবার ওইখানেই আসছে। দেখো এইখান থেকে ইলেকট্রন যাত্রা শুরু করলো, বিভিন্ন বাহক দ্বারা বাহিত হলো, দেখো ইলেকট্রন বাহিত হলো এবং আবার এখানে আসলো, তাহলে একটা চক্র তৈরি হলো। এবং এখানে ইলেকট্রনের প্রতি আবর্তনে দুটো করে এটিপি তৈরি হয়, তাহলে এডিপি প্লাস পিআই, কারণ আমরা জানলাম এডিপি পিআই এর সাথে যুক্ত এটিপি তৈরি করে, দিয়ে তৈরি হলো এটিপি। আর এখানে একটা এডিপি প্লাস পিআই দিয়ে তৈরি হলো কি? এটিপি। দেখো তাহলে PS1 থেকে ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর প্রথমে অজ্ঞাত বাহক X, তারপরে ফেরিডক্সিন, তারপরে সাইটোক্রোম B563, তারপরে প্লাস্টোসায়ানিন এবং শেষে সাইটোক্রোম F দ্বারা পুনরায় আবার PS1 এর ক্লোরোফিলে ফেরত আসছে। ঠিক আছে, এগুলো হলো সূর্যালোক বা সানলাইট। আর এইখানে কি হয়? এখানে যে ইলেকট্রনটা দরকার সেই ইলেকট্রন কোথা থেকে আসে?
জল ভেঙে, দেখো জল ভেঙে কি পাওয়া যাচ্ছে, দুটো হাইড্রক্সিল আয়ন, এই হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন বেরোচ্ছে, বুঝতে পারলে তো? মানে এই যে উৎস, ইলেকট্রনের যে সোর্স সেটাই কিন্তু জল, তাই না? এই ইলেকট্রন দুটো আসছে, এটা প্রথমে এখানে আসছে, এখান থেকে এখানে যাচ্ছে, তারপরে এখান থেকে এরা এই ইলেকট্রনটা আবার এইভাবে বাইর হচ্ছে, দিয়ে ওখানে যাচ্ছে। তাহলে প্রথমে একটা অজ্ঞাতবাহক কিউ দ্বারা কিউতে যাচ্ছে, অজ্ঞাতবাহক কিউ, তারপরে হলো প্লাস 2 কুইনন, ঠিক আছে? প্লাস 2 কুইনের পরে সাইটোক্রোম B559, তারপরে হলো প্লাস্টোসায়ানিন, তারপরে সাইটোক্রোম F, দেখো, এবং এখানে একটা এডিপি তৈরি হচ্ছে, তাহলে এডিপি প্লাস পিআই দিয়ে তৈরি হলো কি এটিপি। তা দেখো এই যে জল ভেঙে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, সেই ইলেকট্রনটা PS2 তে আসছে, এটা হলো PS2, তাই না? এইবারে তোমার কি হলো, সেই ইলেকট্রনটা বিভিন্ন বাহক দ্বারা বাহিত হলো, প্রথমে অজ্ঞাতবাহক কিউতে আসলো, তারপরে প্লাস 2 কুইননে আসছে, প্লাস 2 কুইনন থেকে সাইটোক্রোম B559 আসছে, তারপরে সাইটোক্রোম প্লাস্টোসায়ানিনে আসছে, প্লাস্টোসায়ানিন থেকে সাইটোক্রোম F হয়ে আবার PS1 এর এখানে যাচ্ছে। তাহলে যাত্রা শুরু করলো কোথা থেকে, PS1 থেকে, কোথায় গিয়ে গেল, PS2 তে। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম, এটা হলো প্রধান রঞ্জকতন্ত্র আর এটা হলো সহায়ক রঞ্জকতন্ত্র। তাহলে এখানে ইলেকট্রনের যে ঘাটতি দেখা দিচ্ছে, সেই ঘাটতিটা পূরণ করছে কে, এই PS2টা, বুঝতে পারলে তো? এবার এইখানে দেখো, তাহলে NADP+, তাই না? এখান থেকে দুটো হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, এই হাইড্রোজেন দুটো এর সঙ্গে অ্যাড হচ্ছে, তাহলে NADP+, তার সঙ্গে দুটো ইলেকট্রন যাচ্ছে, দেখো তার সঙ্গে দুটো ইলেকট্রন যাচ্ছে, তাহলে একটু আগে দেখালাম NADP+ প্লাস দুটো হাইড্রোজেন প্লাস দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হলো কি NADPH প্লাস H পজিটিভ, এই যে ব্যাপারটা। তাহলে এইখানে, তাহলে এটা হলো চক্রাকার, এটা হলো কি চক্রাকার ফটোফসফোরাইলেশন, আর এটার নাম কি অচক্রাকার, অচক্রাকার, বুঝতে পারলে তো? তাহলে নিশ্চয়ই আমরা চক্রাকারের সঙ্গে অচক্রাকারের পার্থক্য বলতে পারবো। এখানে ইলেকট্রন উৎস স্তরে চক্রাকারে কি হচ্ছে, ইলেকট্রনের প্রতি আবর্তনে দুটো করে এটিপি তৈরি হচ্ছে, আর এখানে ইলেকট্রনের প্রতি আবর্তনে একটা করে এটিপি তৈরি হচ্ছে। দেখো এইখানে জলের আয়নীকরণ ঘটে না, এইখানে জলের আয়নীকরণ ঘটে, এইখানে অক্সিজেন উৎপন্ন হয় না। দেখো এই যে হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হলো, দিয়ে কি হলো, হাইড্রক্সিল মূলক গঠিত হলো, তাই না? হাইড্রক্সিল মূলক, দুটো হাইড্রক্সিল মূলক থেকে একটা জল তৈরি হলো আর হাফ অণু অক্সিজেন তৈরি হলো। এই অক্সিজেনটা কোন দিক দিয়ে বেরিয়ে গেল, পাতা পত্র দিয়ে বেরিয়ে গেল। তাহলে এইখানে অক্সিজেন তৈরি হয়, এখানে অক্সিজেন তৈরি হয় না, এইখানে জলের আয়নীকরণ ঘটে না, ঘটে, এইখানে জলের আয়নীকরণ ঘটে না, তাই না? এটা PS1 থেকে ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর পুনরায় PS1 এ ফেরত আসছে, আর এখানে PS2 থেকে ইলেকট্রন বিভিন্ন বাহক দ্বারা বাহিত হওয়ার পর PS1 এ যাচ্ছে। দেখো চক্রাকারের সঙ্গে PS1 এবং PS2, চক্রাকারের সঙ্গে তোমার কেবলমাত্র PS1, তাই না? চক্রাকারের সঙ্গে কেবলমাত্র PS1 এর রঞ্জকতন্ত্র জড়িত, আর অচক্রাকারের সঙ্গে PS1 PS2 দুটোই জড়িত। এখানে ইলেকট্রনের মানে কি বলবো 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ শোষিত হচ্ছে, আর এখানে 680 ন্যানোমিটার আলোক তরঙ্গ শোষিত হচ্ছে, বুঝে গেল? তাহলে এই যে ব্যাপারটা, যে সালোক সংশ্লেষে আলোক দশায় PS1 এবং PS2 থেকে ইলেকট্রন যে নির্গত হচ্ছে, সেটা যদি একটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা যায়, তাহলে এই রেখাচিত্রটা দেখতে কেমন হচ্ছে, দেখো ইংরেজি বর্ণমালা জেড অক্ষরের মতো হচ্ছে না, এই যে জেড অক্ষরের মতো। এই যে প্রজেক্টটা, এটা বিজ্ঞানী হিল এবং বেন্ডাল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তার জন্য এই প্রজেক্টটাকে আমরা কি বলি, হিল বেন্ডাল জেড প্রকল্প। কি বলি, হিল বেন্ডাল জেড প্রকল্প। তাহলে এইটাই হলো আলোক দশার চিত্র, আলোক দশা। তাহলে আজকের ভিডিও এই অবধি, পরের ভিডিওতে আমরা কি অন্ধকার দশা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, শুভরাত্রি।